আচ্ছা, উনি বলছেন ভোট দিচ্ছে, আমি কেমনে বুঝবো বা উনি কেমনে বুঝলেন? আপনি দেখেন আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু এনসিপি। যদি আপনি অ্যাকশনে দেখেন, তারাও আন্দোলন করেছে সরকারের বিরুদ্ধে দীর্ঘ 12 বছর। এক্স-ওয়াই-জেড সবাই করছে, আমরা টকশোতেও করছি। টকশোতে কথা বলাটাও কিন্তু আন্দোলন। অবশ্যই, হ্যাঁ। এই যে আন্দোলন, তাতে সবাই আন্দোলন করেছে এবং টার্নিং পয়েন্টে গিয়ে ফিজিক্যাল এপিয়ারেন্স দেখা গেছে যে জুলাই যোদ্ধারা। আন্দোলনটা তো একদিনের বা এক মাসের নয়। তাহলে শেখ হাসিনা তো জীবিত, তার সবচেয়ে অন্যতম শত্রু হলো এই মুহূর্তে এনসিপি। জি। আর তাদেরকে কেন ভোট দিবে? জামাত তো স্বাধীনতা বিরোধী শক্তি। কোনো যুক্তিতেই তাদেরকে ভোট দিবে এটা আসে না। এক, আপনি এটাও জানেন বোধহয়, কয়েকদিন আগে স্লোগান দিছে নো ভোট নো ভোট, অর্থাৎ নো নৌকা নো ভোট। তারপরে যে আপনি নবনীতা চৌধুরী, মাসুদা ভাট্টি বা বাংলাদেশে আরও যারা আছেন, কিছুটা এই ভোটগুলো ওদিকে যাবে। তা আমার কাছে মনে হয় এটা কেন বলছেন যে জামাত ভোট বেশি পাইছে, সবচেয়ে বড় কথা যেটা বলি আমরা, যেটা রিয়েলিটি, সেটা বাড়ছে তার ভোট। সবাই বলছি আমরা বাড়ছে। সে কেন বাড়ছে সেটা কিন্তু আমার হাইপোথিসিস, কিন্তু সিমটমে মনে হয় না যে তারা ভোট দিছে। তো একটা জিনিস এই সরকারের কাছে আমি চাইব, এই সরকারের তিনটা অংশ যদি ধরি, পার্লামেন্টে তিনটা পার্ট, ওয়ান ইজ বিএনপি সরকারে থাকবে, বিরোধীতে আছে জামাত এবং এনসিপি। তিনটা গ্রুপই, তিনটা গোষ্ঠী কিন্তু মারাত্মকভাবে গত 16 বছর যাবৎ নির্যাতিত। অবশ্যই এই একটা জায়গায় তাদেরকে ইউনাইটেড থাকতে হবে বলে আমি মনে করি। কারণ এই তিনজনই নির্যাতিত, কেউ বলতে পারবেন না যে আমি নির্যাতিত না বা আমি হই নাই, আপনি হইছেন। তিনজনই নির্যাতিত, তার দুইটা দল একসাথে হয়ে বিরোধীতে আছে আর এক দল ক্ষমতায় আছে। ভোটের প্রচারের মধ্যে হয়তো আসতোই না, এটা গেল একটা দিক। দ্বিতীয় কথা, আর একটা মারাত্মক ব্যাপার উনি করেছেন, সেটা হলো আলটিমেটলি যেহেতু গণভোটটাকে সবাই স্বাক্ষর করে সমর্থন করছে, উনি কিন্তু গণভোটের পক্ষে হাতে ভোট দিতে বলেছেন। এখন হাতে যখন ভোট দিতে বলেছেন, ওনার ভূমিধস বিজয়ের সাথে, আমি কাল্পনিক কোনো কথা বলবো না, ওনার ভূমিধস বিজয়ের সাথে গণভোটের দিকে যদি আমি তাকাই, হাতে পড়েছে 4,85,00,000 আর নাতে পড়েছে 2,25,00,000 বা সামথিং এরকম। তাহলে ওনার যে বক্তব্য যে হাতে ভোট দিবেন, সেইটার আমি মনে করি ঢেউটা ওখানে পড়েছে। তা সেই ঢেউ যদি ওখানে পড়ে থাকে, তো ন্যাচারালি গণভোটের সাথে সংস্কারের সম্পর্ক আছে বা একটা সংশোধিত সংবিধানের ব্যাপার আছে। তো আজকে যেহেতু ওনার কথার ভিত্তিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণভোট দিয়ে গণভোটে হাতে জয়যুক্ত করেছে বিপুলভাবে, সুতরাং উনি গণভোটের আদলে আর গণভোটের আলোকে যত দ্রুত সম্ভব সংবিধানটাকে সংস্কার করে আমরা একটা সুন্দর জায়গায় যাব, সেই প্রত্যাশাটা আমি তার কাছে রাখছি। এক্সটার্নালি না বলেন, ইন্টারনালি তো বলবেন যে এগুলো ঠিক হচ্ছে না, জনগণের ক্ষোভ হচ্ছে, কথার কথা বলছি। সুতরাং আপনার তুখর হইলে হবে না। আপনার দলীয় সিদ্ধান্ত যদি জনগণের বাইরে যায়, জনগণের বিরুদ্ধে যায়, সেখানে আপনাকে রুখে দাঁড়াতে হবে, এই মানসিকতা আমার থাকতে হবে। তা কয়েকটা কথা বলি, ওই যে আকবর সাহেব বললেন, আমি ওনার সাথে কতগুলো বিষয়ে একমত পোষণ করছি। যেমন ধরুন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নিলেন, আমাদের প্রত্যাশা যাই থাকুক না কেন, তার তো কোনো রাজনৈতিক ফোর্স ছিল না। তারপরে প্রশাসন বা রাজনীতি দল কী করছে না করছে সেই আলাপে আমি এখন আর যাচ্ছি না। কিন্তু উনি 18 মার্চ যে কী করলেন, সেই খতিয়ানে দেশের ক্ষতি কতখানি করছেন, ভালো কতখানি করছেন, সেটা কিন্তু নেক্সট গভর্নমেন্ট যে যাবে, হ্যাঁ, মানে আউটগোয়িং ইউনুস, ইনকামিং তারেক রহমান সাহেব। তো তারেক রহমান সাহেব যখন টেক ওভার করবেন, আমরা হয়তো তখন জানতে পারবো এই 18 মাস উনি কী করেছেন, সেটা একটা খতিয়ান আমরা পাবো। কিন্তু বাহ্যিকভাবে আমরা যেটা দেখেছি, উনি চূড়ান্ত পর্যায়ে শুরুতে যখন আসছেন, যেটা উনি বলে গেছেন যে আমি অল্প সংস্কারে এতক্ষণ থাকবো, বেশি সংস্কারে জুন পর্যন্ত থাকবো। ফাইনালি যখন ফেব্রুয়ারিতে উনি নির্বাচন দিয়েছেন, ডিটারমিনেশন, কোনো চেঞ্জ হয় নাই তার কথায়। এক, দুই, উনি যে প্রতিশ্রুত নির্বাচন যেটা বলেছিলেন, একটা সুন্দর নির্বাচন দিয়ে যাবেন, এবং সুন্দর নির্বাচন কিন্তু হয়েছে। অর্থাৎ কেউ ইঞ্জিনিয়ারিং কথা বলে, সেটা আরেকটা বিতর্ক, আমি সেখানে যাচ্ছি না। আমি বাহ্যিকভাবে মানুষ ভোট দিছে, ভোট দেখছি, কোথাও কোনো বিশৃঙ্খলা হয় নাই, আর যা টুকটাক হয়েছে এটা সবসময় হয়। কিন্তু ভোটের পরবর্তী দিন কিন্তু আমরা অনেক বিচ্ছিন্ন ঘটনার খবর পেয়েছি। তো ভেরি পার্টিকুলার ডে হয়তো ইউনুস সাহেব সবাই কোঅপারেট করছে এই কারণে, কারণ আমাদের রাজনৈতিক দল এবং প্রশাসন চেয়েছিল ইউনুস সাহেব চলে যাক, সেই কারণে সুন্দর হয়েছে। এখন আমার কাছে এই সরকারের কাছে যেটা চাওয়া পাওয়া, সেটা হলো যেই পদ্ধতিতে ওনার ইলেকশনটা নিয়ে কোনো প্রশ্ন নাই, সবাই অ্যাকসেপ্ট করছে, এবং হি ইজ আউটগোয়িং, হয়তো ওনার শান্তিপূর্ণ একটা বিদায়ী হবে। আমরা পরবর্তী সরকার, যাতে এই সরকার যখন আবার পাওয়ার হ্যান্ডওভার করতে যাবেন, নির্বাচন আসবে, ঠিক একইভাবে যাতে দিতে পারেন, তা নাহলে কিন্তু আমরা গণতন্ত্রে পিছিয়ে যাব, আবার নিন্দিত হব। আরেকটা কথা আপনাকে বলে যাই, বলছেন মানে সরকারের যে প্রতিশ্রুতিগুলো, একটা প্রাণবন্ত সংসদের কথা আমরা বলছিলাম যে ধরুন বিএনপি 213টা সিট পেয়েছে। বিএনপি 213 সিট পেয়েছে, এটা কিন্তু খুব
আশ্চর্যজনক কিছু আমার কাছে না। এই কারণে, কারণ বিএনপি তো বড় দল, আগেও ক্ষমতায় ছিল, আমি এই চ্যাপ্টারটা একেবারে অফ রাখলাম। কিন্তু অন্যদিকে যদি আসি, জামাত 68টা সিট পেয়েছে। ধরেন জামাতের জীবনে এককভাবে 3টা সিট পেয়েছে হাইয়েস্ট, না 18টা পেয়েছে। না সেটা ছিল জোট, সেটা জোটে। সেটা বিএনপির সাথে জোটে, আমি সেটাই বলছি 3টা। আরেকবার পাইছে বিএনপির সাথে 14টা, আরেকবার পেয়েছে 18টা। জি। সেক্ষেত্রে এই 3টার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, প্রায় 22 গুণেরও বেশি। মানে 68টা সিট 3/22 কত হয়? না, এবারে কিন্তু 10 দলীয় জোট করে কিন্তু পাইছে এটা। না, সেখানে তো এনসিপির সিটটা আলাদা। আমি বলছি যে পাইছে, এটা তাতে খুশি, সে খুশি, আমি সবাই খুশি, সে ব্যাখ্যাটা দিচ্ছে। সেই হিসেবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, আদার যারা অন্যান্য একটা সিট, ওইটা বাদ দিলাম, আওয়ামী লীগ খুশি। আচ্ছা, আওয়ামী লীগ খুশি কেন বলেন? আওয়ামী লীগ দেখতেছে তার বিরোধী শক্তিকে এনসিপি আর জামাত, এরা সরকার আসতে পারে নাই, যেটা একটা ভয় তারা পাইছিল। আমরা ইতিমধ্যে অন্যান্য চ্যানেলে, ইভেন ওভারসিজ বাইরের যে একটা চ্যানেলে বা বাইরের অনেক ব্যক্তির কথা আমরা শুনেছি, তার থেকে সেক্ষেত্রে আওয়ামী লীগও খুশি। এবং এই যে সব একটা নির্বাচন নিয়ে আমরা যত কথাই বলি, সবাই খুশি হওয়াটা, এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ ইলেকশন ওই হিসাবে। পাশাপাশি আজকে আমার কাছে আরও কতগুলো জিনিস মনে হইতেছে। আজকে তারেক রহমান সাহেব খুব ভালো কয়েকটা কথা বলেছেন, আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় দেখছি। তাকে খালেদ মহিউদ্দিন একটা প্রশ্ন করছিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো আমি একটু কান পাইতে রয়েছি যে কি বলে, যে আমি অভয় দিলে বলি যে আপনি তো আপনারা নাকি নির্বাচন ইঞ্জিনিয়ারিং করেছেন। তো তারেক রহমান সাহেব হ্যাঁ আমরা ইঞ্জিনিয়ারিং করেছি। করার পরে কি রকম ইঞ্জিনিয়ারিং বলতেছে, আমরা যে জনগণকে মোটিভেটেড করে আমরা বুঝিয়ে আমাদের এই মানে কি বলে ভূমি 10 বিজয় বলতে যা বোঝায় সেটা আনতে পারার জন্য যে ইঞ্জিনিয়ারিং, সেটা আমরা করেছি। মানে এটা একটা ভালো জবাব উনি দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, উনি যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন, তখন কিন্তু উনি সবার প্রধানমন্ত্রী, তখন কিন্তু শুধুমাত্র তার দলের না। আর প্লাস অনেকগুলো বিষয় আমাদের জানার ইচ্ছা ছিল, যেগুলো মোটামুটি উনি ক্লিয়ার করছেন। পররাষ্ট্রনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এসব বিষয় নিয়ে খোলামেলা আলাপ করছেন। পাশাপাশি উনি নিজেই একটা চ্যালেঞ্জের কথা বলেছেন, যে উনি নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করা তত নষ্ট হবে, তথা দেশের জন্য এটা ক্ষতিকর। সেক্ষেত্রে আমার কাছে একটা জিনিস মনে হইতেছে, ট্রেজারি বেঞ্চ মানে সরকার এবং বিরোধী দল, এদের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক, সেটা আমরা প্রত্যাশা করি, নাম্বার 1। নাম্বার 2, আপাতত সবাই ফলাফলটাকে সুন্দরভাবে মেনে নিছে, সুতরাং একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমরা অতীতে খালি দেখতাম বয়কট, ক্ষমতায় যে গেছে, অপোজিশন যে আছে খালি বয়কট করে, আমরা সেই বয়কটের রাজনীতি থেকে সরে যেতে চাই। এবারে হয়তো যে একটা নির্বাচন যেখানে আসলে কোনো মরদেহ নাই, মানে বড় ধরনের সহিংসতা তো নাই, আর সেটার আরেকটা প্রেক্ষাপট বলবে, না সেটা তো তারেক রহমান সাহেবরা বা জামাত ইসলাম সাহেবরা অথবা এনসিপি সাহেবরা তো কেউ নির্বাচনটা কন্ডাক্ট করেন নাই। নির্বাচনটা কন্ডাক্ট করছেন আন্ডার দ্য গভর্নমেন্ট কি ইউনুস সরকারের অধীনে নির্বাচন কমিশন। সেই কথা বললে আবার আমার একটু ভিন্ন মত আছে, কারণ নির্বাচন তো একটা চ্যাপ্টার, এখানে ক্ষমতায় কোনো সরকার ছিলেন না, ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার। তো সেখানে নির্বাচনটা যেদিন হইল, পার্টিকুলার দ্যাট ভেরি ডে আমি দীর্ঘ 18 মাসে দেখলাম প্রশাসনিক একদিনই তার পারফরমেন্স আমি দেখেছি, যে অসাধারণ পারফরমেন্স। এবং এই পারফরমেন্সটা আমার কাছে মনে হয় প্রশাসন নিজে ইসির সাথে আলাপ করে, কারণ ইসি তো মেইন এখানে, ইসির সাথে আলাপ করে প্রশাসনরা ইউনাইটেড হয়েছে যে আমরা এইটা একটা সুন্দর নির্বাচন, যাতে ভোট দেয়া নেওয়ার ক্ষেত্রে। আমার ভাই বলছেন আওয়ামী লীগ খুশি হয়েছে না বেজার হয়েছে? না ওই অর্থে না, আমি বিরোধী দল, না আমি যেহেতু ক্ষমতায় যায় না। আপনি একটু শোনেন একটু, তারপরে আরো ভালো লাগবে আপনার, আপনি নিজেও খুশি হবেন। মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ একটা দেশের অন্যতম বৃহৎ দল। 18 বছরে যেন তেনভাবে তারা ক্ষমতার মেয়াদকে দীর্ঘায়িত করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, পরিণতিতে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ভোটাররা 60% ভোট দিয়েছে। ইতিহাস বলছে জামাতের ভোট 7 থেকে 12-র মধ্যে বা 13-র মধ্যে, বিএনপির ভোট 40-এর নিচে। তাহলে এই 13% আর 40% যদি আমি যোগ করি বা 43% যোগ করি, কত হয়? 60 তো হয় না। তাহলে রেস্ট অফ দ্য ভোট কারা দিল? আওয়ামী লীগ দিয়েছে। যদি আওয়ামী লীগের মার কাটা থাকতো ওখানে, তাহলে কি জামাত এত ভোট পাইতো বলে মনে করেন আপনি? বিএনপির ভোট ইনট্যাক্ট আছে, 43, 44, 45 আছে। তাহলে জামাত যে ভোটটা পাচ্ছে, আমি যদি এটা বলি যে জাতীয় জামাত যে ভোটটা পেয়েছে, এই ভোটটা আওয়ামী লীগরা দিয়েছে, আমি যদি ভিন্নভাবে ব্যাখ্যা করি, কারণ জামাত তো এত ভোট পাওয়ার কথা নয়, এত লাভ দিয়ে তো 13% ভোট 43%, 34% যাওয়ার কথা নয়, একেবারেই নয়। এটা আমার অ্যাসেসমেন্ট, ভাই হয়তো অন্যভাবে দেবেন, সেটা ভিন্ন ডিবেট। দিন শেষে শুধু এতটুকু বলতে চাই যে মানুষ বিএনপির প্রতি আস্থা রেখেছে। এই ডিবেট না করে আসেন অন্য ডিবেট করি,
যে বিএনপি যে এই যে কর্মসূচিগুলো বাস্তবায়নের যে চ্যালেঞ্জের কথাগুলো বলেছেন, এই বাস্তবায়নের জন্য একজন ভোটার হিসেবে আমার কিছু চাওয়া আছে। মাননীয় প্রধানমন্ত্রী, মানে উডবি প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং, এবং যারা প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং যারা আছে তালিকাতে, উনি ভালো বলতে পারবেন, তাদের কাছে একজন ভোটার হিসেবে আমার কিছু চাইবার আছে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ হলো উনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছেন। এই আইন শৃঙ্খলা সামনে রোজা আছে, এই রোজা মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটি ধর্মীয় উৎসব। এই রোজা মানুষ খুব শান্তিপূর্ণভাবে করতে চায়। এই রোজা কোনোভাবেই ব্যবসায়ী সিন্ডিকেটের দ্বারা গত 18 বছর নিষ্পেষিত হয়েছেন আপনি, আমি, রাজ্জাকি ভাই, সেটি আমরা হতে চাই না। এটা চ্যালেঞ্জ। এবং এই রমজান কেন্দ্রিক যে পণ্য পরিবহন হয়, এই পরিবহনের ঘাটে ঘাটে চাঁদাবাজি হয়। যে চাঁদাবাজির অভিযোগে অপপ্রচার বলেন, প্রচার বলেন, অভিযোগ বলেন, সব কিছু মিলিয়ে বিএনপির নেতাকে বা যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তাকে একটা বড় ধরনের হ্যাসেলের ভেতর দিয়ে যেতে হয়েছে। এই চাঁদাবাজি মুক্ত ঈদ, চাঁদাবাজি মুক্ত রোজা, এটা মানুষ চায়। দেখেন, নারীর ক্ষমতায়ন, কোথাও যাওয়ার দরকার নাই। সরকারি দল, এটা কি রাজ্জাকি ভাই আইডেন্টিফাই করতে পেরেছেন? জাতীয় পার্টি বিরোধী দল পতাকা নিয়ে ঘুরে বেড়ায়, এরশাদ সাহেব পতাকা নিয়ে ঘুরে বেড়ায়। আমরা এবার একটা শক্তিশালী বিরোধী দল দেখতে চাই। বিরোধী দলটা, তার ভূমিকাটা কি? তারা ছায়া পার্লামেন্ট গঠন করবে, ছায়া মন্ত্রী পরিষদ গঠন করবে, এবং তারা সেই মন্ত্রণালয়ের প্রত্যেকটি ভুলভ্রান্তি তারেক রহমান বলেছেন গঠনমূলক আলোচনার জায়গায়। এবং তারেক রহমান তো জানেন, জামাত ইসলাম জানেন যে কেন সংসদ অকার্যকর করা হয়, কেন অতীতে সংসদ থেকে বিএনপি এবং জামাত জোটকে বের হতে যেতে হয়েছে। অতএব যেহেতু জানেন, সেই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, এবং জামাতও যেন না ঘটায়, বিএনপিও যেন না ঘটায়, তাহলেই তো পার্লামেন্ট ইফেক্টিভভাবে কার্যকরী হবে। এবং যে যে সংস্কারের মধ্য যে প্রতিশ্রুতি আছে, ডেপুটি স্পিকার বিরোধী দলের হবে, আমি তো মনে করি এটি অবশ্যই হওয়া উচিত ডেপুটি স্পিকার। এবং পার্লামেন্টারি ডেমোক্রেসির সবচেয়ে বড় বড় অর্গানগুলো হলো যে মিনিস্ট্রিয়াল যে কমিটি, পার্লামেন্টারি কমিটি, স্ট্যান্ডিং কমিটি, সেই স্ট্যান্ডিং কমিটির সভাপতিকে বিরোধী দল থেকে দেওয়া উচিত। আরেকটি যুক্তিযুক্ত হবে এই কারণে যে 6 জন 24-এর যোদ্ধা সেখানে আছে, তাদের কাছ থেকে জাতি প্রত্যাশা করে আগামী দিনের গঠনমূলক পার্লামেন্টারিয়ান। আমি অনুরোধ করতে চাই, এই নির্বাচন কেন্দ্র করে যে ভাষা প্রয়োগ আপনারা করেছেন, ভোট কেন্দ্রে যে আমরা লজ্জিত হয়েছি, অপমানিত হয়েছি। এই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমরা ডিবেটার চাই সঞ্জীব সেনগুপ্তের মতো, আমরা পার্লামেন্টারিয়ান চাই বরেণ্য যে সমস্ত পার্লামেন্ট, তোফায়েল আহমেদের মতো পার্লামেন্টারিয়ান চাই, আমরা আরও যে সমস্ত পার্লামেন্টারিয়ান ছিলেন তাদের মতো পার্লামেন্টারিয়ান চাই। কোনোভাবেই আমরা হাসান মাহমুদের মতো পার্লামেন্টারিয়ান চাই না, কোনোভাবেই এই যে শামীম ওসমানের মতো পার্লামেন্টারিয়ান চাই না। আমরা জাতি প্রত্যাশা করে 24-এর রক্তস্নাত অভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে যারা জাতীয় সংসদে গেছেন, অন্তত দয়া করে তারা শিখবেন, তারা আমাদেরকে মার্জিত রুচিশীল ভাষা শিখাবেন, ভালো কিছু দেখবেন। এটা আমরা খুব বেশিভাবে প্রত্যাশা করি। আবু হানিফ রাজ্জাকি একটা বিষয়ে উনিও বলছিলেন, এবং সামনের দিনে সত্যিগুলো সেরকম যদি হয়, এবং এখন পর্যন্ত এই 2 দিনে আসলে তো আগামী 5 বছরের মনোভাব বোঝা যাবে না হয়তো, তো তারপরেও আসলে এই যে ইতিবাচক মনোভাবগুলো, আমরা রাজনীতিতে সৌহার্দ্যের কথা বলছিলাম, সেটা কি আসলে বাস্তবায়ন হবে, নাকি কি মনে হয় আগের মতোই সব চলবে? ধন্যবাদ আপনাকে। তার আগে আমার হাসনাত আলী ভাইয়ের একটা কথা, যে মানে আওয়ামী লীগের ভোট জামাতকে দিয়েছে যে বিষয়টা উনি উপস্থাপন করলেন, সেটা এখন তো তার ব্যক্তিগত মন্তব্য বলেছেন, সেটাই তো আমি বলছি। আপনার সবকিছুতে একটা সিম্পটম থাকে, সংখ্যার হিসেবে এবং অনেক বেশি আসন বিএনপির, এখন তারা এই 70-এর বেশি আসন নিয়ে তারা কি আসলে বিরোধী দল সেইভাবে ভূমিকায় থাকতে পারবে? আমি বলি সেটা হলো আপনার মানসিকতার ব্যাপার, আপনি কি করবেন। কারণ আপনি 2/3 মেজরিটি পেয়ে গেছেন, যিনি 2/3 মেজরিটি পেয়ে গেছেন তার কিন্তু কার উপরে নির্ভর করতে হবে না। এবং নির্ভর করতে যদি না হয়, আপনি যদি অবজ্ঞা করেন, অবহেলা করেন, তাহলে আমাদের অতীত যে পার্লামেন্টগুলো ছিল তার সাথে এর কোনো পার্থক্য থাকবে না। তো আমরা সেটা আশা করি না। যদি তেমন কিছু দেখি আমরা হয়, তাহলে কোনো সন্দেহ নাই, যেটা বলেছেন উনি ইউনিফিকেশন, যে আমরা যদি একত্রে গণতান্ত্রিক নিয়ে আগায় যেতে চাই, জনকল্যাণের জন্য সবাই মিলে সরকার পক্ষ বিরোধী পক্ষ আগায় যেতে চাই, ভালো। আর যদি বিভাজন হয় তাহলে সেটা মঙ্গলজনক। এখন দেখতে হবে এই 3টা রাজনৈতিক দলই নির্যাতিত। আমি বারবার একই কথা বলছি, 3টা রাজনৈতিক দল নির্যাতিত, 3টা রাজনৈতিক দলই ডাইরেক্ট ইনডাইরেক্ট গুম খুনের শিকার, ক্রসফায়ারের শিকার, আয়নাগরের শিকার। এই যদি হয়ে থাকে, তাহলে এই সমস্ত জায়গা থেকে লেসন নিয়ে কিভাবে এই আয়নাগর থাকবে না, বিনা বিচারে হত্যা থাকবে না, 57 জন সেনা অফিসারের মতো ঘটনা ঘটবে না,
শাপলা চত্বরে কোনোভাবেই কোনো একটা লোক বিনা বিচারে হত্যা হবে না। এইসব ব্যাপারে যদি ইউনাইটেড থাকে, তারপরে আপনার বহির্বিশ্বের চিন্তা ভাবনা কি, ওটা আমরা দেখতে যাব না, কারণ আমরা পাওয়ারে নাই। ওটা পাওয়ারে যারা থাকে তারা ব্যালেন্স করবে। কিন্তু আমি চাই এই দেশের সাধারণ লোক শান্তিতে থাকবে, রাত্র 1টা 2টায় রাস্তা দিয়ে হাঁটবে, নিরাপদ থাকবে, চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না। এবং সরকার জনগণকে 3 দল মিলে, 3 দল বলতে বিরোধী দল সহ 3 দল মিলিয়ে জনগণকে কিভাবে খুশিতে রাখবে, জনগণের আস্থায় থাকবে কিভাবে, সেটাই হবে তাদের অন্যতম কাজ। আর আপনি যেটা বহির্বিশ্বের সাথে কি করবেন, সেখানে দেশের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব সবগুলো অক্ষুণ্ণ রাখবেন। এবং এই অক্ষুণ্ণ রাখতে গিয়ে যদি আপনারা কোনো ঝামেলায় পড়েন, চাপে পড়েন, জনগণকে সম্পৃক্ত করবেন। আপনারা নিজেরা করতে যাবেন না, জনগণকে সম্পৃক্ত করবেন, জনগণ রুখে দাঁড়াবে, আপনাদের পাশে জনগণ থাকবে। এটা আমরা প্রত্যাশা করি। অবশ্যই ভালো কথাই শুনলাম আমরা। জনাব হাসনাত আলী, সংখ্যাগরিষ্ঠতায় আমরা দেখেছি বিগত 17 বছর সংখ্যাগরিষ্ঠতার কারণে আওয়ামী লীগ বিপথে, বা এর অভিযোগ আছে আওয়ামী লীগ আসলে তারা বিপথে গেছে। এইটা একটা বিএনপির জন্য বড় পরীক্ষা হবে কিনা? এবং একটু শেষ প্রশ্নই করবো আপনার কাছে, এবং তাতে করে আসলে বিএনপির তৃণমূল আছে, রাজনীতি করতে হবে, আবার সরকারও চালাতে হবে, বড্ড চাপ। কি দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, এই যে ভূমিধস বিজয় যেটা বলছি, এটা নিঃসন্দেহে বিএনপির নেতার প্রতি একটা বড় ধরনের চাপ। চাপ কিন্তু আরও আছে। এই যে 18 বছরের আমার ভাই কিছু চাই না এটা বললেন, এটা চাই না কেন? এই সংকটগুলো তো ছিল 18 বছরে, এবং ক্ষতগুলো কিন্তু একেবারে খুব ছোট না, বড় বড় ক্ষত। প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, উনি যে পেশাতে আছেন সেই পেশা ধ্বংস হয়ে গেছে, আমি যে পেশায় এসেছি শিক্ষাঙ্গন সেখানে ধ্বংস হয়ে গেছে। তো এগুলো রিপেয়ার করতে হবে। রিপেয়ার তো একা করা যাবে না। একজন রাষ্ট্রপ্রধান যিনি হতে যাচ্ছেন তিনি সহযোগিতা চেয়েছেন, অতএব আমি ওই যে বললাম জামাত ইসলাম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। যদি সহযোগিতা সরকার না নেয় তখন তো আমরা আপনার এখানে এসে বলবো তখন যে জামাত ইসলাম সহযোগিতা করছে, আপনি নেননি। ঠিক একইভাবে এটাও বলবো যে বিএনপি যদি সহযোগিতা আজকে যেভাবে চেয়েছে, জামাত যদি ইন্টেনশনালি অসহযোগিতা করে, সেটা নিয়েও আলোচনা করবো। আমরা রাজ্জাকি ভাই করবেন, উনি কিন্তু ছাড়বেন না, বলবেন। কিন্তু আমরা চাই, ওই যে বললেন 24, আমরা চাই যে আপনি যে 18 বছর একসাথে লড়াই করলেন, সংগ্রাম করলেন, আসেন একটা ভালো বাংলাদেশ দিতে চান। আরেকটি কথা আমি আপনাকে বলি, ভোটের হিসাব জামাতের জন্য ধরে রাখা যেরকম চ্যালেঞ্জ এই জনসমর্থন, একইভাবে বিএনপির এই যে 5,000, 3,000, 2,000 ভোটে হারে গেল বা জিতে গেল, এরকম একটা অবস্থা, এটাকে ধরে রেখে সামনে বিএনপি কী করে পরবর্তী 5 বছরের নির্বাচনে যেহেতু সংসদ হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের অংশ হয়ে যাবে, এটি সংসদে বিএনপি এই সংস্কারের আগেই বলেছে। রাজ্জাকি ভাই বলছেন যে তোফাইলের মধ্যে চান না, আমি ওটা বলিনি, আমি রূপক করতে বলেছি। এম কে আনোয়ার একজন আমলা ছিলেন, তিনি ডিবেটার নয়। আমি চাচ্ছি যে একাডেমিক ডিবেট। সেটা কেন হয়নি? 70 অনুচ্ছেদের জন্য হয়নি। আমার ভাই সেটা বলেননি। এখন তো সেই 70 অনুচ্ছেদ রহিত হয়ে যাবে। তো রহিত হয়ে গেলে না, আপনি পজিটিভ বলুন, রহিত হবে, হবে এবং ইনশাল্লাহ হবে এবং হওয়া উচিত। কারণ এই বাংলাদেশ গত 18 বছর একজন নেত্রীর মুখের দিকে তাকিয়ে থাকতো প্রত্যেকটি প্রশাসন, এবং আমরা কোনোভাবেই চাই না। দেখেন, আমি আরেকটা কথা এখানে বলা ঠিক হবে কিনা, আমি জনাব তারেক রহমানের এলাকার ভোটার, আমি সেই ভোট দিয়েছি, কাকে দিয়েছি সেটা বলছি না, আমি ওনার কাছে ভোটার হিসাবে আবেদন করতে চাই যে গত 18 বছরে যা দেখেছি সেই দৃশ্য দেখতে চাই না। গত 18 বছরে মানুষ যে অত্যাচারিত হয়েছে সেই অত্যাচারিত কোর্টের বারান্দায় আর কেউ দেখতে চায় না। এবং গত এই যে 18 মাসে বা 17 মাসে যে মিথ্যা মামলা হয়নি এটা আমি বলছি না, অজস্র মামলার আসামি মিথ্যা। আমরা গত 17 বছর মামলা নিয়ে পালিয়ে বেড়াইছি, মিথ্যা মামলা নিয়ে। এখনও অনেক মানুষ মিথ্যা মামলায় আছে। আমি অনুরোধ করব যে একটা স্পেশাল কমিশন করে অপরাধীর শাস্তি হোক, অবশ্যই শাস্তি হতে হবে। কিন্তু নিরপরাধ মানুষ যদি কেউ আসামি হয়ে থাকে তাহলে তাদেরকেও সেখান থেকে পরিত্রাণ দিয়ে একটি শান্তির বাংলাদেশ তৈরি করার যে আহ্বান উনি জানিয়েছেন, সেই আহ্বানে উনি কাজ করবেন। সেটা হোক জামাতে ইসলাম, হোক বিএনপি, হোক বা অন্য কোনো সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তারা পর্যন্ত আসামি হয়েছেন, আমি জানি না, সেখান থেকে কিন্তু পরিত্রাণ দেবেন। আমরা এক লাইনে বলতে চাই কেন, আমি আইনজীবী হিসাবে আমি কোর্ট অঙ্গনে কাজ করি। আমি বিগত 16-17 বছর ইভেন 24 আন্দোলনের পরেও দেখেছি অনেক মামলা হয়েছে বেনামি নামে নানানভাবে। আমি এইখান থেকে একটা আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিচার বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, তারেক রহমান সাহেব বলেন, সব একটা কথাই বলবো, একদম প্রাথমিকভাবে যাদের কোনো এফআইআর নাম নাই, যাদের বিরুদ্ধে কোনো পুলিশ রিপোর্ট হয় নাই কিন্তু আটক আছে, ইমিডিয়েটলি যাতে কোর্টে আবেদন করলে তারা জামিন পেয়ে যায়। এটা আমার দাবি। এটা সুশাসন না, এটা সুশাসন।